নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এসএলএসটি নতুনদের মিছিলে ধর্মতলায় ধুন্ধুমার। আন্দোলন কাকে বলে দেখাবো বলছে প্রতিবাদীরা। অন্যদিকে একই অভিযোগে উত্তাল হয়েছে করুণাময়ী বিকাশ ভবন চত্বরও। এসআইআর বিরোধিতায় তালা হাতে সিইও দপ্তরে বিএলও অধিকার মঞ্চ। বিএলওদের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তপ্ত বিবাদী বাগ চত্বর। এসআইআর নিয়ে গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি বিষয় নিয়ে জরুরি চিঠি, উল্লেখ মুখ্যমন্ত্রী। বিধাননগরের রাস্তা থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। সল্টলেকের বিএ ব্লক থেকে আধার কার্ডগুলি উদ্ধার করা হয়। উত্তর বিধাননগর থানার পুলিশ তা উদ্ধার করে। কিভাবে আধার কার্ড এলো সেখানে শুরু তদন্ত। আবর্জনা স্তূপে মিলল একাধিক রেশন কার্ড। মাল নদীর আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এসআইআর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর তদন্তের দাবি যৌক্তিকতা মেনে নিলেন রাজ্যপাল। সীমান্ত পরিদর্শন করার কথা জানিয়েছেন সিভি আনন্দ। ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ সূর্যকান্তের। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় ১৫ মাস কাজ করবেন তিনি। এসএলএসটি নতুনদের মিছিলে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলন কাকে বলে দেখাবো বলছেন প্রতিবাদীরা। এসএন ব্যানার্জি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোয় মিছিল। অন্যদিকে একই অভিযোগে উত্তাল হয়ে ওঠে করুণাময়ী বিকাশ ভবন চত্বরও। একাধিক দাবিতে রাজপথে আন্দোলনে কর্মশিক্ষা, শারীর শিক্ষার নতুন চাকরি প্রার্থীরা। সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। এসএন ব্যানার্জি রোডে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান প্রতিবাদীরা। অভিযোগ, মিছিল থেকে তারা পুলিশের উদ্দেশ্যে হুমকি দেন। আন্দোলন কাকে বলে দেখিয়ে দেব। এসএলএসটি চাকরি প্রার্থীদের আটকাতে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশকে। মিছিল ধর্মতলায় পৌঁছানোর পরও উত্তপ্ত পরিস্থিতি বদল হয়নি। সেখানে অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। সেখান থেকে পুলিশ তাদের তুলতে গেলে আরেক দফা সংঘর্ষ বাধে। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। যানজট তৈরি হয়। অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীদের প্রতিরোধের কাছে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে অবশ্য অবস্থান তুলে দেওয়া হয় এবং আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশে অত্যাচারের অভিযোগ তুলে কান্নাকাটি করতে দেখা যায় কোনো চাকরি প্রার্থীকেও। কেউ আবার রাস্তায় শুয়েও বিক্ষোভ দেখান। অন্যদিকে একই অভিযোগে উত্তাল হয়ে ওঠে করুণাময়ী বিকাশ ভবন চত্বর। সোমবার দুপুরে পুনর্নির্ধারিত কর্মসূচি অনুযায়ী করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেন চাকরি প্রার্থীরা। কিন্তু শুরুতেই পুলিশি বাধায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বচসা থেকে সরাসরি হাতাহাতি, ক্ষোভে ফেটে পড়েন ২০২৫ সালের এসএলএসটি পরীক্ষার্থীরা। বিকাশ ভবনের অদূরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লিখিত পরীক্ষায় অনেকেই পেয়েছেন পূর্ণ নম্বর, ৬০-এর মধ্যে ৬০, তো কেউ পেয়েছেন ৫৯। তবু তাদের ইন্টারভিউতে ডাক মেলেনি। অভিযোগকারীদের বক্তব্য, যদি শতভাগ নম্বর পাওয়ার পরও সাক্ষাৎকারের সুযোগ না মেলে তবে পরীক্ষার সার্বিক বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে। এই অবস্থায় ইতিমধ্যেই উচ্চ আদালতে মামলা করেছেন নতুনরা। আগেও টানা ২ দিন বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু অনুমতি না থাকায় পুলিশ তাদের সরিয়ে দেয়। তাই এবার আগে থেকেই বিধাননগর কমিশনারেট ও থানায় মিছিলের অনুমতি চাইলেও শেষমেশ নাই পান আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ৩ দফা দাবি। অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর বাতিল করতে হবে। ২, অবিলম্বে শূন্যপদ বৃদ্ধি, প্রায় ১৩,০০০ পদ বাড়ানোর দাবি তাদের। ৩, নিয়োগের স্বচ্ছতার স্বার্থে সমস্ত প্রার্থীর ওএমআর শিট প্রকাশ্যে আনতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর বিরোধিতায় তালা হাতে সিইও দপ্তরে বিএলও অধিকার মঞ্চ। বিএলওদের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তপ্ত বিবাদী বাগ চত্বর। এসআইআর বিরোধিতায় তালা হাতে সিইও দপ্তরে বিএলও অধিকার মঞ্চ। ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে বিএলওরা। নির্বাচন কমিশনের গেটের সামনে চলে ব্যারিকেড ভাঙার চেষ্টা। বিএলওদের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। এক বিএলও নির্বাচন কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টাও করেন। পুলিশ তাকে প্রতিহত করেন। বিএলওদের একাংশ সামনেই ধর্নায় বসে পড়েন। প্রথম থেকেই বিএলওদের একাংশ অভিযোগ করে যাচ্ছিলেন তাদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। নিত্য নতুন ফোনে কমিশনের নির্দেশ আসছে, সঙ্গে ফর্ম ডিজিটাইজ করতে হবে।
যেটা করতে সময় লাগছে অনেক। তাতে কমিশনের কাছে তারা ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, কোনোভাবেই সময়সীমা বাড়ানো যাবে না। কারণ 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যেই বিএলওদের কাজ শেষ করতে হবে। এরপরই এদিন সিও দফতর অভিযানে নামেন বিএলওদের একাংশ। আন্দোলনকারীদের এক বিএলও বলেন, আমাদের ওপর অমানসিক চাপ তৈরি করা হচ্ছে। আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। কাজ করব না সেটা বলছি না, কিন্তু এত কম সময়ে সঠিক পরিকল্পনা না নিয়ে তারই প্রতিবাদ করছি। প্রশ্ন উঠছে, বাকি রাজ্যে বিএলওদের তুলনায় বাংলাতেই কেন এত সমস্যা হচ্ছে? উত্তরে এক আন্দোলনকারী বিএলও বলেন, বাকি রাজ্যে যেভাবে প্রশিক্ষণ হয়েছে আমাদের কি সেভাবে হয়েছে? বাকি রাজ্যের পরিকাঠামোর সঙ্গে আমাদের রাজ্যের পরিকাঠামোকে কি মিলিয়ে দেখা হয়েছে? সিও দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুটি বিষয় নিয়ে জরুরি চিঠি, উল্লেখ মুখ্যমন্ত্রীর। দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগ, নির্বাচনকে ঘিরে কিছু পদক্ষেপ রাজনৈতিক চাপেই করা হচ্ছে, যা ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। চিঠিতে মুখ্যমন্ত্রী দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি তুলেছেন। এক, সদ্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরের তরফে বাইরে থেকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ। 2, বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কাজও চলছে স্বাভাবিকভাবেই। তাহলে হঠাৎ করেই সিইও দপ্তরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যে দায়িত্ব এতদিন জেলা স্তরের অফিসাররা সামলাত, তা হঠাৎ করে কেন্দ্রীয়ভাবে সিও দপ্তরে কেন নিতে চাইছে? কেন 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 এই সিদ্ধান্তকে তিনি সময়সূচি ও উদ্দেশ্য দুটোই সন্দেহজনক বলে আখ্যা দিয়েছেন। চিঠিতে আরও তীব্র আপত্তি রয়েছে বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট গ্রহণ কেন্দ্র বসানো নিয়ে। তার যুক্তি, ভোট কেন্দ্র সবসময় সরকারি বা আধা সরকারি ভবনে স্থাপিত হওয়াই নিয়ম। এতে জনসাধারণের সমান প্রবেশ অধিকার নিশ্চিত হয়। বেসরকারি প্রাঙ্গণ ব্যবহারে প্রশ্ন উঠতে পারে নিরপেক্ষতার। সুবিধাভোগী বনাম অসুবিধাভোগী এই বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এ ধরনের সিদ্ধান্ত সরাসরি বৈষম্য তৈরি করবে। কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় কি এই সমস্ত করা হচ্ছে? হাই নিউজ নেটওয়ার্ক। নবান্ন বনাম রাজভবন, এ যেন চেনা ছবি। তবে তারই মধ্যে এসআইআর এর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর তদন্তের দাবির যৌক্তিকতা মেনে নিলেন রাজ্যপাল। সীমান্ত পরিদর্শন করার কথা জানিয়েছেন রাজ্যপাল। নবান্ন বনাম রাজভবনের সংঘাত এ রাজ্যের চেনা ছবি। তারই মধ্যে এসআইআর এর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিএলও শান্তিমণি এক্কার মৃত্যুর পর অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে এসআইআর করা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর তদন্ত চাওয়ার পাশাপাশি একের পর এক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বাংলা এসআইআর স্থগিত করার দাবি করেছেন তিনি। রবিবার রাজভবনে রাজ্যপাল পদে 3 বছর পূর্ণ করা উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল। তার মন্তব্য, মুখ্যমন্ত্রী যা বলেছেন তা বিস্তারিতভাবে পরীক্ষা করা দরকার। রাজ্যপাল বলেন, এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া উচিত। আমি নিশ্চিত যে আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী, তাদের দৃষ্টিভঙ্গিও ভারসাম্যপূর্ণ। সমস্ত বিষয় যথাযথভাবে খতিয়ে দেখা যেতে পারে এবং উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। তবে এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। রাজ্যে অনুপ্রবেশকারী এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগের প্রসঙ্গে বোস বলেন, আমি সীমান্ত পরিদর্শন করব, বাস্তবতা যাচাই করব এবং তারপর সেই বিষয়ে মন্তব্য করব। হাই নিউজ নেটওয়ার্ক।
অনুপ্রবেশ ইস্যুতে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে তীব্র চাপান্তর, আর তারই মাঝে হাকিমপুর সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতেই তার সফর বলে নিজে মুখে জানিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার মুর্শিদাবাদে আরও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করার ইঙ্গিত বোসের। অনুপ্রবেশ ইস্যুতে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে তীব্র চাপানোতর, তার মাঝে হাকিমপুর সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে তার সফর বলে নিজে মুখেই জানিয়েছেন রাজ্যপাল। মঙ্গলবার মুর্শিদাবাদে আরও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করার ইঙ্গিত বোসের। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, অনেক মানুষ সীমান্তে রয়েছেন বলেই শোনা গিয়েছে। নানা ধারণা, নানা ব্যাখ্যা তৈরি হতে পারে। রিয়েলিটি চেক করতে আমি নিজেই এসেছি। জানা গিয়েছে হাকিমপুরের সীমান্ত চৌকি, বিএসএফ ক্যাম্প, স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল বোস। শুধু তাই নয়, সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। অনুপ্রবেশ থেকে চোরাচালান, নিরাপত্তা সবকিছু নিয়েই কথাবার্তা হয়েছে রাজ্যপালের। রাজ্য জুড়ে চলছে এসআইআর, এনুমারেশন ফর্ম বিলি, ডিজিটাইজেশনের কাজে ব্যস্ত বিএলওরা। রাজনৈতিক মহলে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে সম্প্রতি শিরোনামে চলে আসে হাকিমপুর সীমান্তের কথা। অনেকের দাবি, প্রায় 200 মানুষ ব্যাগ নিয়ে সীমান্তের এই প্রান্তে বসে রয়েছেন। তারা আসলে বাংলায় অনুপ্রবেশকারী বলেই মনে করা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দের অবশ্য দাবি, গুজব রটানো হচ্ছে। তার প্রতিবাদে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা ক্ষোভও দেখান। ভুয়ো খবর রটানোর অভিযোগে বেশ কয়েকজনকে মারধর করা হয়। এই পরিস্থিতিতে রাজ্যপালের হাকিমপুর সীমান্ত সরেজমিনে পরিদর্শনে যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বলে রাখা ভালো, উল্লেখ্য, সম্প্রতি বেশ খানিকটা সময় ধরে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের মতানৈক্য তৈরি করেছে একাধিক ইস্যু। কখনো বিলে সময় মতো সই না করা, কখনো আবার রাজনৈতিক অশান্তির দায় শাসক দলের উপর চাপিয়ে দেওয়া। নানা বিষয়ে রাজ্যপালের অতি সক্রিয়তা, বিতর্কিত পদক্ষেপ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারই মাঝে রাজ্যপালের এহেন পদক্ষেপ নিয়ে ফের তৈরি হবে সংঘাত। সেই প্রশ্নের উত্তর দেবে সময়। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। ফর্ম বিলি প্রায় শেষের দিকে। এবার ফর্ম সংগ্রহ করছেন বিএলওরা। তবে অনেকেরই অভিযোগ, বিএলও ফর্মে স্ট্যাম্প দিচ্ছেন না। আপনার এনুমারেশন ফর্মে কি বিএলওর স্ট্যাম্প থাকতেই হবে? কমিশন বলল অন্য কথা। রাজ্য জুড়ে এসআইআর চলছে জোর কদমে। প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ প্রায় শেষ। যারা ফর্ম পূরণ করে ফেলেছেন তাদের সেই ফর্ম সংগ্রহ করছেন বিএলওরা। আর এখানেই গোল বেঁধেছে। অনেকেই অভিযোগ করছেন, বিএলও তাদের এসআইআর ফর্মে স্ট্যাম্প দিচ্ছেন না। তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে? নতুন ভোটার লিস্টে কি আর নাম থাকবে না? এই সমস্ত দ্বন্দ্ব দূর করল এবার নির্বাচন কমিশন। কমিশনের কথায় বিএলওকে এনুমারেশন ফর্মে স্ট্যাম্প দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে ফর্মে স্বাক্ষর করতেই হবে। ভোটাররা বিএলওকে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় এটা নিশ্চিত করে নেবেন যে ফর্মে যেন বিএলও সই থাকে। দুটি ফর্মের মধ্যে একটিতে অন্তত স্বাক্ষর থাকতে হবে বিএলওদের। প্রসঙ্গত, আগামী 4 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কথা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বর নয়, 25শে নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। 9 ডিসেম্বর প্রকাশিত হবে ভোটারদের খসড়া তালিকা। কোনো ভোটার বা তার পরিবারের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে কিংবা ভোটারের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হয়, তাহলে হিয়ারিংয়ে ডাকতে পারেন ইআরও। যদি ভোটার 11টি নথির মধ্যে কোনো একটি দেখাতে পারে, তাহলেই চূড়ান্ত ভোটার তালিকায় ঠাঁই হবে। আর এই তালিকায় যদি নাম নাও থাকে, তাহলেও চিন্তার কারণ নেই। ভোটাররা চাইলে ফের আবেদন বা চ্যালেঞ্জ করার সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা 7,66,00,000। শনিবার পর্যন্ত 7,68,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। 41% অর্থাৎ 3 কোটি ভোটারদের ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আবহে বিধাননগরের রাস্তা থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। রবিবার সকালে সল্টলেকের বিএ ব্লক থেকে এই আধার কার্ডগুলি উদ্ধার করা হয়। খবর পেয়েই ছুটে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ। তবে কিভাবে এতগুলো আধার কার্ড সেখানে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এসআইআর আবহেই বিধাননগরের রাস্তা থেকে উদ্ধার একাধিক আধার কার্ড।
রবিবার সকালে সল্টলেকের BA ব্লক থেকে এই আধার কার্ডগুলি উদ্ধার হয়। খবর পেয়ে ছুটে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ। কিভাবে এতগুলি আধার কার্ড সেখানে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, যাদের নামে এই আধার কার্ড তাদের সঙ্গে যোগাযোগও করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আধার কার্ডগুলি ভিন রাজ্যের, কিন্তু সল্টলেকের রাস্তায় কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেক দিনের মতো রবিবার সকালে BA ব্লকে হাঁটতে বের হন স্থানীয় মানুষজন। তারাই প্রথম দেখতে পান যে রাস্তার ধারে একাধিক আধার কার্ড পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে উত্তর বিধাননগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে অন্তত 6টি আধার কার্ড উদ্ধার করে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আধার সম্ভবত আসল নয়, ওগুলি জেরক্স। এরপরেই কার্ডে থাকা নাম এবং নম্বর খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে অনেকেই পুলিশকে জানান একটি সংস্থার মাধ্যমে রাজারহাট এলাকায় কাজে এসেছিলেন, সেই সংস্থায় আধার কার্ড জমা দিয়েছিলেন। তারই প্রতিলিপি হতে পারে। সত্যি কি তাই, নাকি এর পিছনে অন্য কোনো যোগ আছে, তাও খতিয়ে দেখছে উত্তর বিধাননগর থানার পুলিশ। তবে SIR আবহে এতগুলি আধার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যও তৈরি হয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হয়। এলাকার একটি জলাশয় থেকে ওই আধার কার্ডগুলি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিলের পানা পরিষ্কার করার সময় বিলের মধ্যে একটি বস্তা পাওয়া যায়। সেই বস্তা থেকে একাধিক আধার কার্ড উদ্ধার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আবর্জনার স্তূপে মিলল একাধিক রেশন কার্ড। মাল নদীর আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় রেশন কার্ডগুলি। SIR আবহে একগুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আবর্জনা স্তূপে মিলল একাধিক রেশন কার্ড। মাল নদীর আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় রেশন কার্ডগুলি। SIR এর আবহে একগুচ্ছ রেশন কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় মালবাজার থানার পুলিশ। উদ্ধার করা হয় রেশন কার্ডগুলি। নদীর নোংরা আবর্জনা স্তূপে এতগুলো রেশন কার্ড কিভাবে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু আড়াল করতে কি কেউ রেশন কার্ডগুলি ফেলে দিয়ে গেছে, নাকি অন্য কোনো বিষয়, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষজনকে এই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গিয়েছে। মাল নদীর ধারে আসা স্থানীয় মানুষজন আবর্জনা স্তূপের মধ্যে একাধিক রেশন কার্ড পড়ে থাকতে দেখেন। একদিকে যখন বাংলায় SIR প্রক্রিয়া চলছে, সেই সময় একগুচ্ছ রেশন কার্ড পড়ে থাকতে দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কেন নোংরার মধ্যে তা পড়ে রয়েছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এরপরেই খবর যায় পুলিশে। জানা গিয়েছে, আবর্জনা সরিয়ে অন্তত 25টি রেশন কার্ড উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে কার্ডগুলি মেটেলি থানার গোবরাবস্তি এলাকার একটি নির্দিষ্ট রেশন কার্ডের দোকানের সঙ্গে যুক্ত, কিন্তু সেগুলি আবর্জনার মধ্যে কে বা কারা ফেলে গেল সেটাই ভাবছে পুলিশ। বলে রাখা প্রয়োজন, রবিবার সকালে সল্টলেক BA ব্লক থেকে একাধিক আধার কার্ড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ছুটে যায় উত্তর বিধাননগর থানার পুলিশ। জানা যায়, আধার কার্ডগুলি ভিন্ন রাজ্যের, কিন্তু সল্টলেকের রাস্তায় কিভাবে এলো তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। শুধু তাই নয়, যাদের নাম ওই আধার কার্ড তাদের সঙ্গে যোগাযোগও করেছে তদন্তকারীরা। এর মধ্যেই এবার একগুচ্ছ রেশন কার্ড উদ্ধার ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় দেখা নেই শীতের। শীত কি আদৌ পড়বে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর। আর তারই মাঝে আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। নভেম্বরের শেষ সপ্তাহে বাংলায় দেখা নেই শীতের। সকাল ও রাতের দিকে হালকা শিরশিরে আমেজ। তবে জাকিয়ে শীত আদেও কি পড়বে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তার মাঝে আবারও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। তবে তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই বলে খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হওয়ার সম্ভাবনা। ক্রমশ গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিমের দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, যার অর্থ সিংহ।
এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনাও রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়, তবে নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সামান্য কমছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী 5 দিন কলকাতার তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.0 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 91%। আগামী 24 ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে 19 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুষ্ক হাওয়া, হালকা শীতের আমেজ। রাত এবং খুব সকালে হালকা শীতের আমেজ বজায় থাকবে। আগামী 2 থেকে 3 দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকাল ও রাতে বজায় থাকবে শীতের আমেজ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।